আমি আব্দুল্লাহ আল জায়েদ। আজকে তোমাদের বায়োলজি এক্সাম 1-এর জীবকোষ ও টিস্যু অধ্যায়টির সলভ ক্লাস নিব। ঠিক আছে, প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ছিল। প্রথম কোশ্চেনটা ছিল কার্ডিয়াক পেশি কি। ঠিক আছে, ব্যাখ্যা করতে বলেছিল। আচ্ছা, কার্ডিয়াক কথাটা যেখানে থাকবে সেখানে আমরা বুঝবো এখানে হৃৎপিণ্ডের ব্যাপার স্যাপার আছে। তাহলে হৃৎপিণ্ডের ব্যাপার স্যাপার আছে, তাহলে হৃৎপিণ্ডের পেশি তাহলে কি হবে আমাদের হৃৎপেশি। ঠিক আছে, তাহলে আমরা এখন হৃৎপেশি ব্যাখ্যা করব। হৃৎপেশি প্রথমত এটা যেহেতু হৃৎপিণ্ডের পেশি, তাহলে অবশ্যই কি এটি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে অবশ্যই এর ভূমিকা রয়েছে। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে ভূমিকা রয়েছে। ঠিক আছে, এরপরে কি? এরপরে আমরা এর একটি স্পেশাল ক্যারেক্টারিস্টিক বলি, সেটা হচ্ছে এদের ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। তাহলে এই পেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক, ক্যালাটেড ডিস্ক থাকে। আচ্ছা, এরপরে হৃৎপেশি কিন্তু ঐচ্ছিক পেশির মতো ডোরাকাটা দাঁতযুক্ত, কিন্তু অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। তাহলে আমরা বলতে পারি অনৈচ্ছিক পেশির মতো কাজ করলেও এটি ঐচ্ছিক পেশির ন্যায় ডোরাকাটা দাগযুক্ত। ডোরাকাটা দাগযুক্ত, এই হলো আমাদের কার্ডিয়াক পেশি। তারপরে দেখছি আমরা ফ্লুইড অফ লাইফ কি বলতে কি বোঝাই। আচ্ছা, ফ্লুইড মানে আমরা তো বুঝি তরল জাতীয় কিছু, আর লাইফ মানে তো জীবন। তাহলে জীবনের জন্য প্রয়োজনীয় যে তরল সেটা অবশ্যই কি পানি। তাহলে পানিকে হচ্ছে আমরা ফ্লুইড অফ লাইফ বলতে পারি। এখন কথা হলো পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলছি আমরা। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের একটা অঙ্গাণু সম্পর্কে জানতে হবে। অঙ্গাণু না, কোষের একটা বিশেষ অংশ, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের যে অংশটুকু, সেটুকুকে আমরা কি বলতে পারি প্রোটোপ্লাজম বলি। এখন প্রোটোপ্লাজমের দুইটি ইম্পর্টেন্ট অংশ, সেটা কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেটাতে থাকে সাইটোপ্লাজম, আর আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের 90% হচ্ছে আমাদের কি পানি। 90%ই হচ্ছে পানি। আর পানি জীবদেহের সকল ধরনের রাসায়নিক কাজ, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজে কিন্তু অবশ্যই ভূমিকা পালন করে। আর এই কারণে কি বলা হচ্ছে, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য। ঠিক আছে, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির প্রথম পার্থক্যতে আমরা এদের নাম দেখে একটা কাজের বিষয় বলতে পারি যে ঐচ্ছিক মানে
এখানে এদের কাজ হচ্ছে আমাদের ইচ্ছাধীন। আর এরা হচ্ছে, এ সকল পেশি হচ্ছে আমাদের ইচ্ছাধীন নয়। এখন ইচ্ছাধীন পেশি কোনগুলো হতে পারে, অর্থাৎ ঐচ্ছিক পেশি, যেমন হাতের পেশি, আমাদের পায়ের পেশি, এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি হচ্ছে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের নালী আছে, সেই নালীগুলোতে অবশ্যই অনৈচ্ছিক পেশি থাকে। মজার ব্যাপার হলো এই যে কার্ডিয়াক পেশি কিন্তু কার মতো আমরা দেখলাম, কার্ডিয়াক পেশি অনৈচ্ছিক পেশির মতো কাজ করে, অর্থাৎ ওটা আমাদের ইচ্ছাধীন নয়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পার্থক্য গেল। তারপরে দ্বিতীয় পার্থক্যতে আমরা লিখতে পারি যে ঐচ্ছিক পেশি নলাকার ও শাখান্বিত হয়। নলাকার ও শাখান্বিত। অন্যদিকে অনৈচ্ছিক পেশি হয় মাকু আকৃতির। মাকু আকৃতির। আবার ঐচ্ছিক পেশি অবশ্যই ডোরাকাটা দাগযুক্ত আড়াআড়িভাবে ডোরাকাটা দাগযুক্ত। আর অনৈচ্ছিক পেশি এদের ডোরাকাটা দাগ থাকে না, অর্থাৎ এরা কিন্তু মসৃণ। এই জন্যই অনৈচ্ছিক পেশির আরেকটা নাম কিন্তু মসৃণ পেশি। ডোরাকাটা দাগ থাকে না। এই তো গেল আমাদের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য। তারপরে কোষে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কোষে শক্তি উৎপাদনের অঙ্গাণু একটিকে বলা হয় আর রূপান্তরের অঙ্গাণু আরেকটিকে বলা হয়। অনেকে হয়তো তোমরা এটার উত্তর মাইটোকন্ড্রিয়া দিয়ে থাকবে, কিন্তু এটার উত্তর আসলে মাইটোকন্ড্রিয়া হবে না, এটার উত্তর হবে প্লাস্টিড। কারণ এখানে বলেছে কোষে শক্তি রূপান্তরের অঙ্গাণু, বলেনি যে উৎপাদনের অঙ্গাণু। তাহলে এখানে একটু আমরা লিখি যে শক্তি উৎপাদন করবে কে? মাইটোকন্ড্রিয়া। কিন্তু রূপান্তর করবে প্লাস্টিড। প্লাস্টিড কি করে? আমরা সবাই জানি প্লাস্টিড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তির সাহায্যে রাসায়নিক শক্তিতে সৌরশক্তিকে রূপান্তর করে। তাহলে আমরা লিখব প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো, এই জন্যই একে কি বলা হচ্ছে? শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে, তারপরে যাই আমরা কোষ প্রাচীরের কাজ লিখো। আচ্ছা, যে কোনো কিছুর প্রাচীরই কিন্তু আমাদের দুই ধরনের কাজ করে থাকে। একটা কি? একটা হচ্ছে সেটার আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কোষের আকৃতি আর কি দৃঢ়তা প্রদান করে। দুই নম্বর পয়েন্ট আমরা বলতে পারি বাইরের বিভিন্ন ধরনের আঘাত থেকে কোষকে রক্ষা করে। বাইরের বিভিন্ন
আঘাত থেকে কোষকে রক্ষা করে। 3 নাম্বার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কোষ প্রাচীরের গায়ে বিভিন্ন ধরনের না এক ধরনের সূক্ষ্ম নালিকা তৈরি হয়। এই সূক্ষ্ম নালিকার একটা নাম আছে, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটা কি করে? প্লাজমোডেজমাটা একটি কোষের সাইটোপ্লাজমের সাথে অপর একটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। এই সংযোগ পথে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, পানি, খনিজ পদার্থ ইত্যাদি কি করে? চলাচল করতে সাহায্য করে। তাহলে আমরা লিখব যে প্লাজমোডেজমাটার মাধ্যমে অন্য একটি কোষের সাথে সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপন করে, এই ওয়ার্ডটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, তারপরে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের কয়ে বলছে বায়ো ইনফরমেটিক্স কি? আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স এখানে আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি। একটা হচ্ছে বায়োলজি থেকে আসা বায়ো, আর আরেকটা হচ্ছে ইনফরমেটিক্স, যেটা হচ্ছে ইনফরমেশন বোঝাচ্ছে। তাহলে এটা আসলে কি হতে পারে? এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান বিষয়ক কিছু তথ্য দিবে, কিন্তু কিভাবে দিবে সেটা অবশ্যই কম্পিউটারের মাধ্যমে বিশ্লেষণ করে দিতে হবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে বায়ো ইনফরমেটিক্স বলতে বোঝায় যে জীববিজ্ঞান বিষয়ক কিছু তথ্য, সেটা কি কম্পিউটারের বিশ্লেষণের মাধ্যমে দেওয়া জীববিজ্ঞান বিষয়ক কিছু তথ্য। ঠিক আছে, যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান যেটা। ঠিক আছে, তারপরে এইডস একটি মারাত্মক ঘাতক ব্যাধি। ঠিক আছে, এইডস হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে আর কি এইডস হয়ে থাকে। এখন এইডস হলে কি হয় আর কি? এই যে এইচআইভি ভাইরাস, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিকে অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এই হোয়াইট ব্লাড কর্পাসেলসকে অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে আঘাত করে, অর্থাৎ একে ক্ষতিগ্রস্ত করে। এখন যদি শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমাদের দেহে কি আর অ্যান্টিবডি উৎপাদন হতে পারবে? অ্যান্টিবডি উৎপাদন হতে পারবে না। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাধাগ্রস্ত হবে, আর এই কারণে আমরা অল্পতে অসুস্থ হয়ে যাব এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হব। তাহলে ডাব্লিউবিসিকে আঘাত করে এবং অ্যান্টিবডি তৈরি হওয়া বাধাগ্রস্ত হয়। ফলে কি হয়? ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ঠিক আছে, তারপরে বলছে উদ্দীপকের কিউ এর গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে কিউটা কি? আমরা ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশি পার্থক্য পড়তে যেয়ে দেখলাম যে অনৈচ্ছিক পেশি কিন্তু মাকু আকৃতির হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ হচ্ছে একটি মাকু আকৃতির গঠন। এবং আরেকটা ব্যাপার হলো, অনৈচ্ছিক পেশির কোষে সাধারণত একটি কোষে একটাই কিন্তু নিউক্লিয়াস থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই নিউক্লিয়াস। তার মানে অবশ্যই কিউ কি? কিউ অবশ্যই আমাদের অনৈচ্ছিক পেশি। তাহলে এখানে আমরা অনৈচ্ছিক পেশির গঠন ব্যাখ্যা করব। তারপরে বলছে উদ্দীপকের চিত্রে আর দেখতে, আর কি আমাদের? আর হচ্ছে এখানে এই গঠনটা হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক এবং এই যে আমাদের নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের কি? কার্ডিয়াক পেশি। এখন কার্ডিয়াক পেশি পড়তে যে আমরা একটা জিনিস পড়েছিলাম যে কার্ডিয়াক পেশি অবশ্যই কার মতো দেখতে? অবশ্যই সেটা
ঐচ্ছিক পেশির মতো দেখতে, অর্থাৎ ডোরাকাটা দাগযুক্ত হয়। এই যে দেখো ডোরাকাটা দাগযুক্ত, এটাও ডোরাকাটা দাগযুক্ত, কিন্তু এটি ডোরাকাটা দাগযুক্ত অর্থাৎ ঐচ্ছিক পেশির মতো দেখতে হলেও এটা কাজ কার মতো? কাজ করে অবশ্যই কিউ এর মতো, অর্থাৎ অনৈচ্ছিক পেশির মতো। সিম্পল হিসাব, এটা এখন ব্যাখ্যা করা লাগবে। এই তো তারপরে বলছে এক্স একটি সেন্ট্রিওলবিহীন প্রাণীকোষ। সেন্ট্রিওলবিহীন প্রাণীকোষ। এখন সেন্ট্রিওলবিহীন প্রাণীকোষ কি হতে পারে? সেটা হচ্ছে আমাদের নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। এখন এই যে আমাদের নার্ভ টিস্যু, এই নার্ভ টিস্যুতে সেন্ট্রিওল কেন নাই? সেন্ট্রিওল থাকলে কি হতো? সেন্ট্রিওলের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে সেন্ট্রিওল যদি থাকতো তাহলে অবশ্যই এটার কোষ বিভাজন হতো, আর কোষ বিভাজন হলে অবশ্যই কি হতো? আস্তে আস্তে এটার বৃদ্ধি হতো। আর আমাদের স্নায়ু আছে কোথায়? মাথাতে। তাহলে মাথা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকতো, কিন্তু সেটা হয় না, কারণ কি নাই? সেন্ট্রিওল নাই তাই। ঠিক আছে, তাহলে এখানে তাহলে আমাদের নার্ভ টিস্যুর চিত্র একে বর্ণনা করা লাগবে, কোষ দেহ, অ্যাক্সন, ডেনড্রন যেগুলো আছে। তারপরে দেখি আমরা ওয়াই কি বলছে। ওয়াই বলছে সংকোচন প্রসারণে সক্ষম প্রাণী টিস্যু। এখন সংকোচন প্রসারণে সক্ষম কি? অবশ্যই পেশি। পেশি তো আমাদের এই যে সংকোচন প্রসারণে সক্ষম প্রাণী টিস্যু, তার মানে এটা অবশ্যই আমাদের কি? পেশি টিস্যু। পেশি টিস্যু যেন কয় প্রকার? পেশি টিস্যু আমরা দেখেছি যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক। তাহলে এগুলোর বর্ণনা লিখে এগুলোর গুরুত্ব ব্যাখ্যা করে দেওয়া লাগবে ঘতে। এবার আমরা আসি কতে। দ্বিপদ নামকরণ কি? আচ্ছা, দ্বিপদ নামকরণ ICBN কর্তৃক প্রদত্ত একটি বৈজ্ঞানিক নাম, যেটা দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গণ আর হচ্ছে প্রজাতি। তাহলে আমরা এভাবে বলবো যে ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নোমেনক্লেচার। ICBN কর্তৃক প্রদত্ত গণ ও প্রজাতি সম্বলিত বৈজ্ঞানিক নাম, যেটি অবশ্যই নির্দিষ্ট জীবের নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম থাকবে। আচ্ছা, তারপরে লাইসোজোমের কাজ লিখতে বলেছে। লাইসোজোম খুবই ইম্পর্টেন্ট কাজ করে থাকে আমাদের দেহে। এখানে কি লাইসোজোম, এখন লাইসোজোম প্রথমত আমাদের দেহে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ভাইরাস ঢুকতে পারে কোষে। এই কোষে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকবে, এগুলাকে কি করবে? এগুলাকে অপসারণ করবে লাইসোজোম। অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু ধ্বংস করে কোষের বিভিন্ন জীবাণু ধ্বংস করে। কোষের বিভিন্ন জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, তারপরে আমরা কি বলতে পারি? তারপরে আমরা বলতে পারি এই যে কোষের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, আমাদের দেহে প্রতিনিয়ত কোষের ভিতরে যেগুলো অঙ্গাণু আছে সেগুলো কিন্তু কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সেগুলোকে তো অপসারণ করা লাগবে। তাহলে এই অপসারণের কাজটা কে করে? যে নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো অঙ্গাণু বা ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো অঙ্গাণু, সেগুলোকে নষ্ট হয়ে যাওয়া অঙ্গাণুগুলোকে অপসারণ করছে হচ্ছে আমাদের লাইসোজোম। নষ্ট ও এখানে বলবো অপ্রয়োজনীয় অঙ্গাণু, অঙ্গাণু অপসারণের কাজ করে, অপসারণ করে। আচ্ছা, আর 3 নাম্বার আরেকটা দিতে পারি, কোষে যদি কোনো খাদ্য কণা ঢুকে যায় তাহলে সেটাকে কি করে? সেটাকে হচ্ছে সে হজম করে ফেলে। এই জন্য
লাইসোজোমের কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কোষের পাকস্থলী বলা হয় একে। তাহলে কোষে কোনো খাদ্য কণা ঢুকলে, কোষে কোনো খাদ্য কণা ঢুকলে তা হজম করে। মাঝে মাঝে একে এই একটা কাজ করে, সেটা হচ্ছে মাঝে মাঝে লাইসোসোম নিজেই নিজেকে খেয়ে ফেলে, এজন্য এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। যাই হোক, ওটা আমরা কাজের মধ্যে বলবো না, আমরা কাজের মধ্যে এই তিনটাই বলবো। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এমসিকিউ। আচ্ছা, প্রথম এমসিকিউ, মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? ঠিক আছে, তাহলে আবরণী টিস্যুগুলোকে আমরা কয়েক ভিত্তিতে কয়েক ভাগে ভাগ করতে পারছিলাম। প্রথমে যেটা দেখেছিলাম আমরা, সেটা কি? সেটা হচ্ছে আকৃতির ভিত্তিতে ভাগ করেছিল। কি কি ছিল সেটা? সেটা হচ্ছে ছিল স্কোয়ামাস, তারপরে ছিল কি কিউবয়েডাল, আর একটা ছিল কলামনার। তাহলে এগুলার উদাহরণগুলো আমরা একটু দেখে নিতে পারি যে স্কোয়ামাস কোনটা ছিল। স্কোয়ামাস ছিল হচ্ছে আমাদের বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে তাহলে আমাদের স্কোয়ামাস আবরণী টিস্যুটা ছিল। আচ্ছা, তারপরে কিউবয়েডালটা কোথায় ছিল? কিউবয়েডালটা ছিল হচ্ছে আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকায় ছিল। বৃক্কের সংগ্রাহক নালিকায়। আচ্ছা, এটার আরেকটা পার্ট ছিল, সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। সেটা কি? স্কোয়ামাস, কিউবয়েডাল, আরেকটা ছিল কলামনার। তাহলে আমরা একটু সাইডে লিখি এখানে, কলামনার। কলামনারের উদাহরণ তাহলে কি ছিল? কোথায় আছে এটা? এটা থাকে হচ্ছে অন্ত্রের অন্তঃপ্রাচীরে। অন্তঃপ্রাচীরে। আচ্ছা, এগুলো আমাদের আকৃতির ভিত্তিতে তিন ধরনের শ্রেণী বিভাগ। এবার যদি আমরা কাজের ভিত্তিতে যাই, তাহলে আমরা কি দেখতে পারবো? আকৃতির ভিত্তিতে গেলাম। এবার যদি আমাদের দেখি যে হচ্ছে স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল যে সাধারণ একটা ছিল। মজার ব্যাপার হলো, আমরা যেই স্কোয়ামাস পড়লাম, কিউবয়েডাল পড়লাম, আর কলামনার দেখলাম, এই তিনটাই সাধারণের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সাধারণ আবরণী টিস্যুর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এই তিনটাই হচ্ছে সাধারণের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আছে হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইডের উদাহরণ কোনটি? স্ট্র্যাটিফাইডের উদাহরণই হবে হচ্ছে আমাদের এই যে মানুষের ত্বক। মানুষ বলতে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। মানুষ যেহেতু মেরুদণ্ডী প্রাণী, তার মানে অবশ্যই এটা স্ট্র্যাটিফাইড। তাহলে এটার অ্যান্সার হবে স্ট্র্যাটিফাইড। আর সিউডো স্ট্র্যাটিফাইড কোথায় ছিল? সিউডো স্ট্র্যাটিফাইড ছিল হচ্ছে আমাদের ট্রাকিয়ায়। ট্রাকিয়াতে। ঠিক আছে, তারপরে সৌরশক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি? অলরেডি আমরা পড়েছি যে কোষে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটি? পড়েছি প্লাস্টিড। তাহলে এখানে আমাদের অপশনে প্লাস্টিড নাই, কিন্তু প্লাস্টিডেরই একটা অঙ্গাণু আছে, প্লাস্টিডের ভিতরে একটা অঙ্গাণু আছে। সেটা কি? আমরা দেখি, এটা না, এটা অবশ্যই না। ফাইকোএরিথ্রিন আর ফাইকোসায়ানিন দুইটি রঞ্জক পদার্থ, তার মানে এগুলোও না। থাকে হচ্ছে থাইলাকয়েড। এখন তোমাদের বইয়ে কিন্তু থাইলাকয়েড কথাটা সেভাবে উল্লেখ নেই, তোমাদের বই আছে গ্রানা। মজার ব্যাপার হলো, এই যে থাইলাকয়েডের স্তূপকে কিন্তু গ্রানা বলে। থাইলাকয়েডের স্তূপকে
স্তূপ বলতে বেশ কয়েকটি থাইলাকয়েড মিলে একটা বান্ডিল গঠিত হলে সেটাকে আমরা কি বলি? গ্রানা বলি। স্তূপকে গ্রানা বলে। তো এই গ্রানার কথা উল্লেখ থাকা যা আর থাইলাকয়েডের কথা উল্লেখ থাকাও সেম, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে থাইলাকয়েড। তারপরে কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? ঠিক আছে, আমরা দেখেছিলাম যে আদি কোষে কিন্তু সাধারণত মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে যে তারা হচ্ছে কি সুকেন্দ্রিক কোষ, কিন্তু তাদেরও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। যেমন কি, যেমন হতে পারে ট্রাইকোমোনাস এটা, আর আরেকটা হতে পারে, এটা অবশ্যই জানা লাগবে, এটা অপশনে থাকতে পারতো, সেটা হচ্ছে মোনোসারকোমোনয়েডস। ঠিক আছে, মোনোসারকোমোনয়েডস, এটা মাথায় রাখা লাগবে। তারপরে যাই আমরা, নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? এখন আমাদের বুঝতে হবে যে কাদের আসলে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আমরা জানি সুপার কিংডম 1 যারা হচ্ছে সাধারণত আদিকোষী জীব যারা, তাদের হচ্ছে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এখন তারা কারা হতে পারে? অবশ্যই এই যে নীলাভ সবুজ শ্যামল হতে পারে, তাহলে অবশ্যই নীলাভ সবুজ শ্যামল এটা আনসার। আর এগুলা তো কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত, পেনিসিলিয়াম, অ্যামিবা প্রোটিস্টার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা তারপরে যাই আমরা, কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? এটা হচ্ছে রাইবোজোম হবে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আমরা দেখলাম লাইসোজোম কি করে? লাইসোজোম জীবাণু ধ্বংস করে। মাইটোকন্ড্রিয়াকে কি করা হয়? মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয়, শক্তি উৎপাদনের কেন্দ্র। তারপরে যাই আমরা, কোনটিতে ট্রানজিশনাল টিস্যু থাকে? আচ্ছা, ট্রানজিশনাল টিস্যু আবার কোনটা? ট্রানজিশনাল টিস্যু যেটা, সেটা আমরা অলরেডি পড়েছি, সেটা কিন্তু ওই যে পড়লাম স্ট্র্যাটিফাইড যেটা ছিল সেটা হচ্ছে ট্রানজিশনাল টিস্যু। এখন এটাকে আসলে কেন ট্রানজিশনাল টিস্যু বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড টিস্যু ছিল, এগুলো আসলে কেমন হয়? এগুলো হচ্ছে এদের মধ্যে কিছু কিছু থাকে যাদের স্তর মাঝে মাঝে 3-4টা দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় যে এদের 3-4টা স্তর নাই, তাদের স্তর হয়ে গেছে 6-7টা। এই যে তাদের স্তরটা ট্রানজিট করছে, অর্থাৎ একটা থেকে আরেকটাতে শিফট হচ্ছে, এই জন্য একে ট্রানজিশনাল টিস্যু বলা হয়। আর এদের উদাহরণ কি ছিল? অবশ্যই মেরুদণ্ডীয় প্রাণীদের ত্বক ছিল, এই যে আমাদের ত্বক। তারপরে মাছে বিদ্যমান, সেম কোশ্চিন, দেখো মাছে বিদ্যমান প্রধান খাদ্য উপাদান। মাছ কি? মাছ অবশ্যই আমাদের আমিষ জাতীয় খাদ্য, তাহলে মাছে বিদ্যমান প্রধান উপাদান কোনটি হবে? অবশ্যই আমাদের কি প্রোটিন হবে, প্রোটিন বা আমিষ। তাহলে প্রোটিন বলছে, প্রোটিন নিচের কোনটি দ্বারা সংশ্লেষিত হয়? আমরা একটু আগে পড়েছি ওটা, দেখো এই যে কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। সেম কোশ্চেন দিল এখানে, মাছে বিদ্যমান প্রধান খাদ্য উপাদান সেম একই, রাইবোজোম। তারপরে কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে? ফ্লোয়েম প্যারেনকাইমা এই টিস্যুটা বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন আম, জাম, কাঁঠাল এগুলা। এখানে তাহলে আমাদের উদাহরণ হবে কি? আম। তারপরে কোলেনকাইমা টিস্যু কোন গাছে দৃঢ়তা প্রদান করে? আচ্ছা, এখানে তোমাদের বইয়ে যে দুইটা উদাহরণ আছে এখানে সেটা দেওয়া নাই, আমি একটু লিখে দিচ্ছি। এখানে লাউ কিন্তু হবে, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই। এখানে হবে হচ্ছে কুমড়া, দণ্ডকলস, এই দুইটা মনে রাখবা, কুমড়া আর দণ্ডকলস। এই যে কোলেনকাইমা, কুমড়া আর এই যে কলস, দুইটাই কিন্তু দেখো মিল আছে, এভাবে মনে রাখবা। তারপরে প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? এটা একদম ইজি, এটা হচ্ছে সিলিয়াযুক্ত শ্বাসনালী। তারপর হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, অলরেডি আমরা পড়েছি বৃক্কের বোম্যান্স ক্যাপসুল কোন ধরনের? অবশ্যই এটা সাধারণের অন্তর্ভুক্ত ছিল, প্রথম তিনটাই সাধারণের অন্তর্ভুক্ত ছিল। সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু আমরা জানি, আমরা দেখলাম কি ট্রাকিয়াতে পাওয়া যায়, কিন্তু অপশনে কি ট্রাকিয়া আছে? অপশনে ট্রাকিয়া নাই, কিন্তু শ্বসনতন্ত্র বলে একটা জিনিস আছে, তাহলে শ্বসনতন্ত্রের অন্তর্ভুক্তই তো কি ট্রাকিয়া।
শতকরা পরিমাণ কত? আচ্ছা, এখানে আমাদের এটার অ্যান্সার হবে 8 থেকে 9%। আর রক্তরস কোনটা ছিল? রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ এবং ঈষৎ হলুদাভ অংশটা ছিল আমাদের রক্তরস। আর রক্তরসের মাত্র 8 থেকে 9% হচ্ছে আমাদের জৈব ও অজৈব পদার্থের পরিমাণ। আর বাকি সব কি? বাকি সব হচ্ছে আমাদের পানি। পানি তাহলে কত হবে? 91 থেকে 92% হচ্ছে আমাদের পানি হবে। আর এই যে 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ। তারপরে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, এখানে একটা জাস্ট লাইন মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে এখানে, আচ্ছা আমি লিখে দিই, পুরু সমবেশীয় জীবিত পাতলা প্রাচীরযুক্ত, এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে, কয়েকটা আছে, বৈশিষ্ট্য আছে। আর হচ্ছে আন্তঃকোষীয় ভাগ থাকে। এই তো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই যে জীবিত আর সমাবেশীয় আমরা পেয়ে গেছি, তাহলে এই তো জীবিত সমাবেশীয়। তারপরে প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য আবার একই কোশ্চেন, জাস্ট বহুপদী আকারে। পাতলা প্রাচীরযুক্ত আমরা দেখেছি, আর আন্তঃকোষীয় ফাঁক থাকে, আর ইস্টন সেল এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। এ চিহ্নিত অংশে, আচ্ছা এ হচ্ছে আমাদের কি, দেখো এখানে একটা জিনিস উল্লেখ করে দিয়েছে, এটা হচ্ছে গ্রানা। আর গ্রানা কার অংশ? গ্রানা অবশ্যই প্লাস্টিডের অংশ, তাহলে এ হচ্ছে আমাদের প্লাস্টিড, তাহলে এ হচ্ছে আমাদের প্লাস্টিড। এখন বলছে কোনটি ঘটে, প্লাস্টিডে কোনটি ঘটে? অবশ্যই সূর্যালোক আবদ্ধ হয়। তারপরে বলছিল চিত্র এ এবং চিত্র বি এ প্রদর্শিত অঙ্গাণুগুলো জীবের জন্য গুরুত্বপূর্ণ কারণ। চিত্র এ দেখলাম আমরা প্লাস্টিড, আর চিত্র বি তাহলে কি হতে পারে? দেখো এখানে বলছে সেন্ট্রিওল, এটা সেন্ট্রিওল, আর এখানে আছে সেন্ট্রোস্ফিয়ার, তাহলে এই সবগুলো মিলে কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, তাহলে এগুলো কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। খাদ্য পরিবহন করে না, বরং খাদ্য উৎপাদন করে। কে? এই যে প্লাস্টিড হচ্ছে খাদ্য উৎপাদন করে, আর দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে সেন্ট্রিওল। ওই যে বলেছিলাম কোষ বিভাজনে সহায়তা করে, তাহলে অবশ্যই এটার অ্যান্সার হবে 1 ও 3, তার মানে হচ্ছে 2 ও 3। আচ্ছা, এখানে একটু ভুল মিস্টেক হয়ে গেছে, এখানে হচ্ছে জাস্ট এটা 1 ও 3 দিয়ে দাও, এখানে হচ্ছে খ নম্বর অপশনটা হবে। তারপরে কোন অঙ্গাণুতে বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়? এটা মনে রাখবা, এই যে গলগি বডি যেটা ছিল, গলগি বডির পর্দায় বিভিন্ন ধরনের পানির বিয়োজন, উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয় গলগি বডি। পেয়ার্ড পিটস থেকে, আচ্ছা ট্রাকিড কোষে পেয়ার্ড পিটস থেকে। তারপরে সিবনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কি বলে? এটাকে সিভ প্লেট বলে। এই তো আমাদের ক্লাস শেষ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।